তোর ওই তার ছেড়ে বোনটাকে কল কর। আসছে না কেন এখনো? রৌদ্রবীর গম্ভীর কণ্ঠে বলে উঠল। নিজের বউ থাকতে অন্যর বউ আছে কি না তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। রৌদ্রবীরের কথা শুনে ভিরান ভ্রু কুচকে রৌদ্রবীরের দিকে তাকালো। সে কি বোঝাতে চাইলো? ইন্তেহা আবার কার বউ? আভার নূরও কথাটা শুনে চমকে উঠল, কিন্তু রৌদ্রবীর কারো দৃষ্টিকে পরোয়া করলো না। সে তার পরনের লুঙ্গিটা এক পা দিয়ে উঁচু করে হাত দিয়ে ধরে বেঞ্চে পায়ের উপর পা তুলে বসে পড়ল। এরপর ফোন বের করে কাউকে কল দিয়ে গম্ভীর কণ্ঠে বলল। তোদের ভাবি কই? ওপাশ থেকে উত্তর এলো। জেলে। কথাটা শুনে রৌদ্রবীর একটু চমকালো না, আর না তার ইন্তেহার জন্য চিন্তা হলো। উল্টো চিন্তা হলো নতুন আসা অফিসারের জন্য। সে তো ইন্তেহার ব্যাপারে কিছুই জানে না, বেচারা নিশ্চয় অনেক ঝামেলায় পড়েছে। রৌদ্রবীর চরম বিরক্তি নিয়ে কল কেটে দিয়ে বিড়বিড় করে বলল। না, এই বউ আমার লঙ্গিসের এখন মান সম্মানের টানাটানি শুরু করেছে। এর একটা ব্যবস্থা করতেই হবে। হাসিব পাশ থেকে বলে উঠল। রৌদ্রবীর শাহরিয়ার খানের বউ কয়েকদিন পর পর জেলে বেরোতে যায়, শুনলে জনগণ আপনাকে ভোট দিবে কিভাবে ভাই? রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে বলল। চুপ কর বেয়াদব। জনগণ ভোট না দিলে ওদের বাপরা দিবে। আমার বউই যথেষ্ট সবার থেকে ভোট আদায় করার জন্য। আসিফ আর আয়ান চুপসে গেল ভয়ে। এমনিতেই বেচারা না হওয়া বইয়ের প্যারায় বাঁচে না, তার উপর ফালতু কথা। ঠিক তখনই সেখানে আধার, তিমির আর ইন্তেহা পৌঁছালো। আধার আর ইন্তেহা একদম গা ঘেঁষে আসছে, আর তিমির তাদের দুজনকে বকতে বকতে আসছে। তাদের কারো দিকে খেয়াল নেই, কিন্তু বীরান আর রৌদ্রবীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইন্তেহার দিকে। আধারের সাথে ইন্তেহার এমন ঘনিষ্ঠতা তাদের কারো পছন্দ হলো না। তিমিরকে দেখে আভার গত রাতের কথা মনে পড়ে গেল। লজ্জায় তার গাল লাল হয়ে উঠল। তিমিরও আর চোখে আভাকে দেখে মনে মনে হাসলো। নূর এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি। ইন্তেহা আধারের কাছ থেকে সরে নিজের টি শার্টের ধুলো ঝাড়তে ঝাড়তে স্বাভাবিকভাবেই বলল। জেলে ছিলাম। রৌদ্রবীর, হাসিফ আর আয়ান বাদে সবাই চমকে উঠল। জেলে থাকার কথা সে এত ঘটা করে বলছে। আভা অবাক হয়ে বলল। কি বলছো এসব? ঠিক আছো তো তোমরা? তিমির শান্ত গলায় বলল। ঠিক আছে, কিন্তু দুইজনের সাথে থাকলে আর ঠিক থাকা সম্ভব না। নূর অবাক হয়ে বলল। মানে? তিমিরের পর পুলিশ স্টেশনে ঘটা সমস্ত কাণ্ড খুলে বলল। সব শুনে রৌদ্রবীর আর ভিরান বাদে সবাই থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। পর হঠাৎই দুজন জোরে হেসে উঠল। আভা হাসতে হাসতে বলল। এমনি তো তোমাদের দুজনকে মানাবে ভালো। নূরও সায় দিল। কথাটা শুনে আধার দুই গালে হাত দিয়ে বলল। আস্তাগফিরুল্লাহ, নিজের কবর নিজে কেউ খোঁড়ে নাকি? আধারের কথা শুনে সবাই হেসে দিল। ইন্তেহা কাউকে পাত্তা দিল না, সে আছে নিজের দুনিয়ায়। ভিরানের চোয়াল রাগে শক্ত হয়ে গেল কথাগুলো শুনে। আর রৌদ্রবীর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে এক হাত দিয়ে ঘাড় মালিশ করতে শুরু করলো। তার মুষ্টিবদ্ধ হাত কাঁপছে, কিন্তু সে সবার সামনে রিয়াক্ট করতে চাইছে না। রৌদ্রবীরের চোখ লাল বর্ণ ধারণ করেছে, কপালের শিরাগুলো সগর্বে স্পষ্টতর হয়ে উঠেছে। তিমি রৌদ্রবীরের অবস্থা দেখে বুঝতে পারলো সে প্রচণ্ড রেগে গেছে। রৌদ্রবীর আর ধৈর্য ধরতে না পেরে কোমর থেকে বন্দুকটা বের করে রক্তলাল চোখে ইন্তেহার আধারের দিকে এগোতে চাইল। তৎক্ষণাৎ তিমির দ্রুত মাঝখানে দাঁড়িয়ে জোরপূর্বক এসে পরিস্থিতি সামলে দেওয়ার জন্য বলল। আমরা এখনো এখানে দাঁড়িয়ে আছি কেন? সবাই নিজের মতো শপিং শুরু করে দাও। আভা আর নূর দ্রুত শপিং করতে চলে গেল। ভিরান একবার রাগি চোখে ইন্তেহার দিকে তাকিয়ে বলল। তোর বাইরে আসার দরকার কি? জেলেই থাকতে পারতিস। ইন্তেহা ভাবলেশীন বাঁকা হেসে বলল। আপনার মতো সম্বন্ধের চ্যাংরার দেশে আসার কি প্রয়োজন ছিল? বিদেশেই থাকতেন। এই বলে ইন্তেহার আধার গা ছাড়া ভাব নিয়ে অন্যদিকে চলে গেল। ভিরান রাগে কাঁপতে কাঁপতে অন্যদিকে পা বাড়ালো। তিমির পেছনে ফিরে রৌদ্রবীরকে গম্ভীর কণ্ঠে বলল। মারবি নাকি? তোর এই রূপ দেখলে ইন্তেহা কোনো দিন তোর দিকে ঝুঁকবে না। ওর মন গলানো অত সহজ নয়। রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে বলল। তাহলে কি আমি ওর এসব সহ্য করব? তিমির বলল। তোকে সহ্য করতেই হবে। ছেড়ে যেভাবে গিয়েছিলি, এখন তার শাস্তি তো পেতেই হবে। ছেড়ে যাওয়ার কথা শুনে রৌদ্রবীরের চাহনি মুহূর্তে শীতল হয়ে গেল। কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল তার। সে গম্ভীর কণ্ঠে বলল। আমি বাধ্য হয়েছিলাম তিমির, এটা তোর চেয়ে ভালো কেউ জানে না। তিমির বলল। জানি। এখন এই রাগ বাদ দে। তোর এই শর্ট টেম্পার এখনো গেল না। শুনলাম তুই নাকি ভার্সিটিতে গিয়েছিলি ছদ্মবেশ নিয়ে। এমপি থেকে বখাটে হতে গিয়েছিলি কেন? রৌদ্রবীর কোনো কথা না বলে বিরক্তি নিয়ে তাকিয়ে রইল। আয়ান তখন হাসতে হাসতে গত কয়েকদিনে সমস্ত ঘটনা খুলে বলল তিমিরকে। আয়ান বলল। আমরা ছদ্মবেশে গিয়েছিলাম ভার্সিটিতে একটা কাজে। কিছু ঝামেলা চলছিল কিছুদিন ধরে, কিন্তু সেখানে গিয়ে ভাবির সাথে দেখা হয়ে গেল আর ঝামেলা বেঁধে গেল।
ভাবির কাছাকাছি থাকার জন্য ভাই এই পথটাই বেছে নিয়েছিল, কিন্তু ধরা পড়ে গেল। সব শুনে তিমির আর হাসি থামাতে পারল না। সে হাসতে হাসতে বলল, ইন্তেহা আসলেও একটা জিনিস, শেষ পর্যন্ত তোকে কুত্তার মতো দৌড়ানি খাওয়ালো। তিমিরের হাসি দেখে রৌদ্রবীরের রাগ আগুনে ঘি ঢালার মতো বেড়ে গেল। সে বন্দুকটা কোমরে গুজে দাঁতে দাঁত চেপে বলল, এই হাসি বন্ধ কর শালা, একটা দাঁতও আস্ত থাকবে না। কিন্তু তিমিরের হাসি থামল না। সে পেট চেপে হেসেই চলল। রৌদ্রবীর চরম বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে রইল। শপিং মলের করিডর দিয়ে ইন্তেহা এগিয়ে যাচ্ছে। আধার অন্যদিকে চলে গেছে। হাঁটতে হাঁটতে ইন্তেহার একটা দামি শোরুমের সামনে নজর আটকে গেল। ডিসপ্লেতে রাখা একটা সাদা রঙের গ্রাফিক টি শার্ট, ডিজাইনটা বেশ অদ্ভুত আর ইউনিক, যা ইন্তেহার পছন্দ সাথে একদম মিলে যায়। কিন্তু সমস্যা হলো টি শার্টটা ছেলেদের। কিন্তু তাতে কি, ইন্তেহার পছন্দ হয়েছে মানে তার এটাই চাই। ইন্তেহার না ভেবে দ্রুত ভেতরে ঢুকে শার্টটা হাতে নিল। ঠিক সেই মুহূর্তে অন্য পাশ থেকে আরেকটা বলিষ্ঠ হাত এসে শার্টের অন্য প্রান্ত খপ করে ধরে ফেলল। এটা দেখে ইন্তেহা না তাকিয়ে বলল, আব্বে কোন হালায় বে? কথাটা বলে ইন্তেহা বিরক্তি নিয়ে ভ্রু কুচকে তাকাতেই দেখলো রৌদ্রবীর দাঁড়িয়ে আছে। রৌদ্রবীরের মুখে অস্পষ্ট বাঁকা হাসি। ইন্তেহাকে তাকিয়ে থাকতে দেখে রৌদ্রবীর শার্টটা নিজের দিকে হালকা টান দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এটা আমি নেব স্যার। কিন্তু ইন্তেহা এক চুলো ছাড়লো না। সে আরো জোরে টান দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, পাল, এটা আমি আগে ধরেছি, তাই এটা আমার। তুই অন্য কোথাও গিয়ে তোর লুঙ্গি খোঁজ, এখানে কেন এসেছিস? রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে বলল, খবরদার, লঙ্গি নিয়ে কোনো কথা বলবি না। লঙ্গি পরতে কি আরাম, সেটা তোর মতো প্যান্ট শার্ট পরছে এমনি কেমনে বুঝবে? এখন এটা স্যার, এই শার্টটা আমার সাইজের আর আমার কালেকশনেরটা দরকার। ইন্তেহা দাঁতে দাঁত চেপে বলল, তো তোর ওই লুঙ্গি পর না, টি শার্ট নিয়ে টানটানি কেন করছিস? তোর এই তাল গাছের মতো শরীরে এটা পরলে মনে হবে আস্ত একটা বস্তা পরে ঘুরছিস। ছাড় বলছি, নইলে এখানেই তোর সদরঘাট বের করে দেবো। কথাটা শুনে রৌদ্রবীর এক পা এগিয়ে এসে ইন্তেহার খুব কাছে গিয়ে দাঁড়ালো। এরপর বাঁকা হেসে বলল, চাইলে ট্রাই করতে পারিস, কিন্তু এখানে না, আড়ালে যাবি। রৌদ্রবীরের কথা শুনে ইন্তেহা আকাশ থেকে পড়ল। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এসব বলতে পারে। ইন্তেহার রাগ এবার সপ্তমে চলল। সবাইকে সায়স্তা করতে পারলেও ইন্তেহা এই দুটো নমুনাকে এখনো সায়স্তা করতে পারল না। ইন্তেহা এক হাতে টি শার্টটা ধরে রেখে অন্য হাতে রৌদ্রবীরের লুঙ্গি টান দিয়ে খুলে বলল, শালা, দেখাচ্ছি তোর সদরঘাট। আড়ালে কেন? এমপি সদরঘাট দেখা জনগণের জন্মগত অধিকার তো। রৌদ্রবীর আটকে উঠে টি শার্ট ছেড়ে লুঙ্গিটা ধরে ফেলে চেঁচিয়ে বলল, বালের বউ আমার নিজের সম্পদকে এভাবে দেখায়। ইন্তেহা রৌদ্রবীরের কোনো কথায় কান না দিয়ে টি শার্টটা নিয়ে চলে যেতে যেতে বলল, আর যদি কখনো আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস, তাহলে লুঙ্গি না পুরো সব কিছু খুলে রেখে দেবো, হারামজাদা। কথাটা বলে ইন্তেহা চলে গেল। রৌদ্রবীর লুঙ্গিটা ঠিক করতে করতে রাগে বিড়বিড় করে বলল, এই হারামজাদি একটা সিস, জনগণ সামলানো থেকে এইটারে সামলানো কঠিন। আয়ান আর হাসিব দূর থেকে দৃশ্য দেখে কপালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। হাসিব ফিসফিস করে বলল, ভাই কি আসলেই ভবিষ্যৎ এমপি নাকি কিন্টার গার্ডেনের ছাত্র? আয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রেমে পড়লে বাঘও বিড়াল হয় রে হাসিব। আর ভাই তো আগে থেকেই ভাবের জালে জিম্মি। শপিং মলের করিডোরে এক কোণে দাঁড়িয়ে আছে আভা। তিমির ইন্তেহার আধারকে খুঁজতে যাচ্ছিল, কিন্তু আভাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তিমিরের ভেতরে সমস্ত শক্ত বাঁধন যেন এক নিমিষে ধুলোয় মিশিয়ে গেল। আভা এদিক ওদিক তাকাচ্ছে। সে মূলত নূরের জন্য অপেক্ষা করছে। নূর ট্রায়াল রুমে গেছে। তিমির ধীর পায়ে আভার সামনে এসে দাঁড়ালো। আভা চোখ তুলে তাকালো তিমিরের দিকে। তিমির গম্ভীর কণ্ঠে বলল, এদিকে কি করছিস? আভা অভিমান নিয়ে বলল, সেটা আপনাকে জানতে হবে না, আপনি তো ইন্তেহা আপুকে ভালোবাসেন। তিমির হাসলো আভার অভিমান দেখে। এরপর এক মুঠো লাল রঙের চুড়ি আভার হাতে পরিয়ে দিতে দিতে তিমির গম্ভীর কিন্তু অদ্ভুত এক মায়াবী কণ্ঠে বলল, আমাদের জীবনের ডায়েরির প্রতিটি পাতা যদি আমার ব্যর্থতার গল্প না লিখে আমাদের নতুন কোনো গল্পের কথা বলে, তবে কি তুমি আমার এই অগোছালো জীবনটা সামলাতে পারবে শ্যামাঙ্গিনী? আভা সচকিত হয়ে তাকালো হাতের দিকে। হাতে লাল কাচের চুড়িগুলো চকচক করছে। আবার বিশ্বাস হচ্ছে না তিমির তার জন্য চুড়ি এনেছে। খুশিতে আভার চোখে পানি চিকচিক করছে। তার ভালোবাসার মানুষটি তার জন্য উপহার এনেছে। এর থেকে খুশির আর কি হতে পারে? তিমির এবার আভার চোখের দিকে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, আজ শুধু চুরি দিলাম, একদিন তোকে পুরো লাল রং দিয়ে রাঙিয়ে টুকটুকে লাল বউ বানিয়ে আমার ঘরে তুলব। সেদিন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। আভা বিশ্বাস করতে পারছে না তিমিরের কথাগুলো। তার কাছে এই সব কিছুই স্বপ্ন মনে হচ্ছে। সে চোখের পানি মুছে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তিমির এবার আভার খুব কাছে গিয়ে দাঁড়ালো। আভার কপালে হাত রেখে ফিসফিস করে বলল, আমি তোকে অন্ধকারের ভয় দেখিয়েছিলাম, কিন্তু তুই তো সেই অন্ধকারেই প্রদীপ জ্বালানোর শপথ নিয়ে বসে আছিস। একজন বেকার ছেলের সাথে ঘর বাঁধার ঝুঁকি নিতে যদি তোর ভয় না লাগে,
তবে আজ থেকে আমার এই নিঃস্ব জীবনে তোকেই একমাত্র আলো হিসেবে মেনে নিলাম। তিমির নিজেকে বেকার বলল কারণ তার এই চাকরিটার কোনো নিশ্চয়তা নেই, যখন তখন চলে যেতে পারে। আভার ঠোঁটে তখনও কান্নার রেশ, কিন্তু চোখে এখন উপচে পড়া আনন্দ। সে কিছু না ভেবে তিমিরের শার্টের হাতা শক্ত করে চেপে ধরল। তিমিরের আভার চোখের জল মুছে দিয়ে মৃদু হেসে বলল। তোর চোখের পানিকেও আমি ঘৃণা করি আভা। তিমিরের কথাগুলো শুনে আভা এবার হো হো করে হেসে উঠল। তার আজকে আনন্দের ঠিকানা নেই। তিমিরও তার গম্ভীর ভাব ছেড়ে আভার হাসিতে যোগ দিল। শপিং মলের ভিড়ের মাঝে তারা যেন এক মুহূর্তের জন্য নিজেদের পৃথিবী খুঁজে পেল। আভা তিমিরের বাহু আঁকড়ে ধরে বলল। আপনার সাথে ফুটপাতে দাঁড়িয়ে চা খাওয়া আমার কাছে রাজপ্রাসাদের খাবারের চেয়ে দামি তিমির ভাই। আপনি রাজি হয়েছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তিমির আভার দিকে তাকিয়ে মনে মনে বলল। নিজের শূন্যতার ভাগ দিতে চাইনি তোকে, কিন্তু তোর এই নিঃস্বার্থ ভালোবাসা আমাকে স্বার্থপর হতে বাধ্য করলো আভা। এবার থেকে আমার তিমির বা অন্ধকার শুধু তোর আলোর জন্যই তোলা থাকবে। করিডোর দিয়ে তারা যখন পাশাপাশি হাঁটতে শুরু করলো, তখন বাইরের আকাশে বিকেলের ম্লান আলোটাও যেন তাদের জন্য এক স্নিগ্ধ রূপ ধারণ করলো। অন্যদিকে আধা শপিং মলের 3 তলায় আপন মনে ঘুরছে। তার উদ্দেশ্য একটা ভালো ব্র্যান্ডের জ্যাকেট কেনা, কিন্তু চারিপাশে চাকচিক্য মানুষের ভিড়ের মাঝে হঠাৎ তার চোখ আটকে গেল সাধারণ একটা দোকানের সামনে। সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে একদম সাধারণ একটা সুতির 3 পিস, কাঁধে ঝোলানো একটা পুরনো ব্যাগ। মেয়েটার চেহারায় কোনো কৃত্রিম সাজগোজ নেই, কিন্তু অদ্ভুত এক স্নিগ্ধতা আছে যা মলের এই ঝলমলে আলোকেও ম্লান করে দিচ্ছে। মেয়েটা একটা লং নীল রঙের শাড়ি হাতে নিয়ে অনেকক্ষণ দেখলো। তার চোখে মুখে জামাটা কেনার তীব্র ইচ্ছা স্পষ্ট ফুটে উঠেছে, কিন্তু যখনই সে জামার উপরে ঝোলানো প্রাইস ট্যাগের দিকে তাকালো, তার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে খুব সন্তর্পণে জামাটা আবার হ্যাঙ্গারে গুছিয়ে রেখে দিল মেয়েটা। তারপর নিজের ব্যাগটা শক্ত করে ধরে মাথা নিচু করে দোকান থেকে বেরিয়ে এলো। আধার যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে নড়তে পারল না। আর মনে হলো চারিপাশের কোলাহল, মিউজিক, মানুষের হাঁটাচলা সবকিছু যেন এক নিমিষে মিউট হয়ে গেছে। তার হৃদস্পন্দন থমকে গেছে সাধারণ মেয়েটির বিষণ্ণ মুখ দেখে। আধারের মতো চঞ্চল একটা ছেলের পুরো পৃথিবী যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে জীবনে অনেক সুন্দরী মেয়ে দেখেছে, কিন্তু এই মেয়েটির জামা না কিনতে পারা সে নীরব বেদনা আর তার সরলতা আধারের বুকের ভেতর এক অজানা হাহাকার তৈরি করলো। তার মনে হলো এই মেয়েটি হয়তো সেই নিখোঁজ পাজল যাকে সে নিজের অজান্তেই খুঁজে ফিরছিল। আধারের হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে গেছে। আধারের বুকের বাঁ পাশে হাত রেখে বিড়বিড় করে বলল। কি হলো এটা? আমি কি স্বপ্ন দেখছি? সে যখন সম্বিত ফিরে পেল, দেখলো মেয়েটি এক্সেলেটারের দিকে এগিয়ে যাচ্ছে। আধার আর দেরি করলো না। জ্যাকেট কেনার কথা ভুলে গিয়ে সে পাগলের মতো ভিড় ঠেলে মেয়েটার পিছনে ছুটলো। তার মনে হলো আজ যদি এই মেয়েটিকে সে হারিয়ে ফেলে, তবে তার জীবনে সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া হয়ে যাবে। মলের ভিড়ে আধার হন্তদন্ত হয়ে এগোতে এগোতে ইন্তেহার তিমিরদের পাশ দিয়ে চলে গেল। তিমির অবাক হয়ে ডাকলো। কি রে আধার, কোথায় যাচ্ছিস এভাবে? আধার দৌড়াতে দৌড়াতে বলল। আসছে। বলেই চলে গেল। তার লক্ষ্য এখন শুধু ওই সাধারণ মেয়েটি, যে মেয়েটি দামের ভয়ে নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে চলে যাচ্ছে। তাকে যেভাবেই হোক মেয়েটিকে খুঁজতে হবে। ইন্তেহা হাতে টি শার্টটা নিয়ে গটগট করে হাঁটছে। ঠিক তখনই বিরান তার পথ আগলে দাঁড়ালো। বিরানের পরনে কালো শার্ট, হাতাগুলো নিখুঁতভাবে গোটানো। তার চোখে মুখে গাম্ভীর্যতা। হঠাৎ পথ রোধ করা ইন্তেহা বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। কি ভাই, রাস্তা ছাড়ুন, আমার কাজ আছে। বিরান পকেটে হাত পুরে শীতল গলায় বলল। কাজ নাকি নতুন কোনো উপদ্রব তৈরির প্ল্যান করছিস? তুই ভালো কবে হবি? ইন্তেহা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। ভালো হওয়া তো আমার ডিকশনারিতে নেই মিস্টার বিরান। আর শপিং মলে আমি কি করছি না করছি সেটা দেখার জন্য নিশ্চয়ই আপনাকে কেউ স্যালারি দেয় না। ইন্তেহার কথা শুনে ভিরান এক পা এগিয়ে এলো। ইন্তেহা পিছালো না, বরং বুক টান করে দাঁড়িয়ে রইল। ভিরান নিচু স্বরে বলল। কারো স্যালারি দেওয়ার প্রয়োজন নেই। পরিবারের বড় সন্তান হিসেবে তোকে শাসন করার অধিকার আমার আছে। এই যে বকেটাদের মতো ঘুরে বেড়ানো, রাস্তার ছেলেদের সাথে ঝগড়া করা, এসব এইসান ভিলার মেয়ের সাথে মানায় না। ইন্তেহা দাঁতে দাঁত চেপে বলল। প্রচুর বড়, আপনি আমার কেউ নন। আপনি জাস্ট একটা বিলেতি ইঁদুর যে হঠাৎ করে আমার জীবনে এসে হাজির হয়েছেন। আমার লাইফ, আমার রুলস। আপনি আপনার ওই কচুর লেকচার ক্লাসরুমের জন্য তুলে রাখুন। হ্যাঁ, ইন্তেহার কথাগুলো শুনে বিরানের চোয়াল শক্ত হয়ে এলো। সে ইন্তেহার হাতের টি শার্টটার দিকে ইঙ্গিত করে বলল। আর এই ছেলেদের মতো পোশাক পরিস কেন? ইন্তেহা বিরক্তি নিয়ে বলল। আরে বাল, জানতো নিজের বউয়ের দিকে নজর দেন, অন্যের বউয়ের দিকে নজর কেন দেন? হ্যাঁ, বিরক্ত করে না তো ভাই, শর্ত। বিরান এবার ইন্তেহার খুব কাছে এসে তার চোখের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে বলল। আগুন নিয়ে খেললে হাত পড়ে ইন্তেহা, রিমেম্বার ইট। ইন্তেহা বিরানের চোখের মণিতে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। ইন্তেহা তির্যক হেসে বলল। আগুন আমি নিজেই মিস্টার বিরান।
আমাকে পোড়ানোর ক্ষমতা এখনো কারো হয়নি, আর আমার উপর নজরদারি বন্ধ করুন তো। এত আজেরা মানুষ কিভাবে হয়? কথাটা বলে ইন্তেহা ভিরানকে পাশ কাটিয়ে গটগট করে চলে গেল। ভিরান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কাউন্টার বয় বিল করার জন্য ইন্তেহা থেকে টি শার্টটা হাতে নিল। ঠিক তখনই রৌদ্রবীর তার কার্ডটা বাড়িয়ে দিয়ে বলল। বিল আমার কার্ড থেকে কাটুন। ইন্তেহা বিরক্তি নিয়ে বলল। ঘরে নাই আদা, আইসে এক হারামজাদা। শর্ত, যেদিকে যাই ওইদিকে আইসোস। এ ভাই, তোর সমস্যাটা কি? রৌদ্রবীর নির্বিকার মুখে কাউন্টার বয়কে বলল। এই হারামজাদের বিল আমার কার্ড থেকে কাটুন। রাগে ইন্তেহার চোখ লাল হয়ে গেল। সে ক্যাশ কাউন্টারে রাখা একটা কলম হাতে নিয়ে রৌদ্রবীরের দিকে তেড়ে গিয়ে বলল। তোর এই পালের মুখটা সেলাই করে দেবো আমি আজ, শালা। এই ইন্তেহা ইহসানকে টিচ করা, হ্যাঁ? তাকে ঝড়ের বেগে তেড়ে আসতে দেখে রৌদ্রবীর তড়িঘড়ি করে নিজের লুঙ্গিটা সামলে নিল। এরপর রেগে দাঁতে দাঁত চেপে বলল। একটু তো সম্মান কর বেয়াদব সেমরি, ভবিষ্যৎ এমপি আমি। ইন্তেহা দাঁড়িয়ে গেল। রাগে হাতের কলমটা টেবিলের উপর সজোরে ঠাস করে রেখে দাঁতে দাঁত চেপে বলল। তাও এমপি, তোর এমপিগিরি তুই ধুয়ে ধুয়ে পানি খা। তোকে যেন আর আমার আশেপাশেও না দেখি। কথাটা বলে তীব্র বিরক্তি নিয়ে ইন্তেহা চলে গেল। ইন্তেহাকে যেতে দেখে রৌদ্রবীরও রেগে দাঁত কটমট করে বলল। যাওয়ার আগে বিলটা দিয়ে যা। আমার বাপের এত টাকা নেই যে তোর মতো বেয়াদবের পেছনে টাকা খরচ করব। তখনই পাশ থেকে হাসিফ বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে ভাই কতগুলো লুঙ্গি কিনতে পারবে? রৌদ্রবীর রেগে তাকালো হাসিফের দিকে। এটা দেখে হাসিফ দাঁত কেলিয়ে হাসলো। ইন্তেহা রৌদ্রবীরের কোনো কথা পাত্তা না দিয়ে নিজের মতো চলে গেল, যেন তার কানে কোনো কথাই পৌঁছায়নি। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রৌদ্রবীরও রেগে শার্টের হাতা গুটাতে গুটাতে অন্যদিকে পা বাড়ালো। এই মেয়ে তার একটা কথা শুনে না। জীবনে কেউ রৌদ্রবীরকে এত অপমান করেনি। রাগে চোয়াল শক্ত হয়ে এলো রৌদ্রবীরের। ওর মন চায় ইন্তেহাকে কয়েকটা থাপ্পড় দিয়ে গালি দেওয়া মুখটা ভেঙে দিতে, কিন্তু পরে নিজেরই কষ্ট লাগবে। শালার মন। দুইজনের যাওয়ার দিকে তাকিয়ে আয়ান আফসোসের স্বরে বলল। এদের দুজনের ভবিষ্যৎ কি হবে? এদের বিয়ে না হলেই ভালো, ঘরে শান্তি বজায় থাকবে। অন্যদিকে স্টাডি রুম মিসেস আসিয়া অত্যন্ত মনোযোগ দিয়ে কিছু ফাইল দেখছেন। তখনই সেখানে নিঃশব্দে প্রবেশ করলেন মিস্টার রায়হান। তার উপস্থিতি টের পেয়েও ফাইল থেকে মুখ না তুলেই গম্ভীর স্বরে মিসেস আসিয়া প্রশ্ন করলেন। কিছু বলবে? মিস্টার রায়হান শান্ত স্বরে উত্তর দিলেন। আর কত বছর এভাবে আমার উপরে অভিমান করে থাকবে আসিয়া? মিসেস আসিয়ার কণ্ঠে কাঠিন্য ঝরে পড়ল। এই প্রসঙ্গ ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ কথা আছে তোমার? রায়হান এক পা এগিয়ে এসে কিছুটা কাতর স্বরে বললেন। আমার কোনো উপায় ছিল না আসিয়া। আমি আমার আদর্শ আর নীতির বিরুদ্ধে কিভাবে যেতাম বলো? এবার মিসেস আসিয়া ফেটে পড়লেন। চেয়ার ছেড়ে উঠে টেবিলের উপর সজোরে হাত চাপড়ে বললেন। আমাকে নীতি শেখাতে এসো না রায়হান। আর কেউ জানুক না না জানুক, তুমি খুব ভালো করেই জানো আমি নিজেও নীতির বাইরে এক চুল চলি না। কিন্তু সেদিন আমি তোমার কাছে ভিক্ষা চেয়েছিলাম আমার ছেলের জন্য, অথচ তুমি আমার একটা কথাও শোনোনি। মিস্টার রায়হান কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এরপর কিছু একটা ভেবে গুমট নীরবতা ভেঙে ধীর গলায় বললেন। ইন্তেহা এহসান কি সেই মেয়ে? রুদ্রবীর যে মেয়ের জন্য এতদিন পাগল ছিল, তাকে ছেড়ে হুট করে এই মেয়ের পেছনে ঘুরছে। এটা তো সাধারণ কোনো ব্যাপার হতে পারে না। মিসেস আসিয়া জানালার বাইরে সুন্দর দৃষ্টিতে তাকিয়ে রাশভারী কণ্ঠে উত্তর দিলেন। রৌদ্রদ্বীপের চোখে আমি ইন্তেহার জন্য এক অদ্ভুত গভীরতা দেখেছি। ইন্তেহা ইহসানি সেই মেয়ে। নূরের হাতে একটা দুধ সাদা ড্রেস, এর মাঝে কোথাও অন্য কোনো রঙের ছিটে ফোটা নেই। ড্রেসটি দেখলে যে কারোই পছন্দ হবে। সে অত্যন্ত উৎসাহিত হয়ে ভিরানকে জিজ্ঞাসা করলো। ভিরান ভাই, এটা আমার সাথে কেমন লাগবে দেখুন তো। ভিরান মোবাইলে মগ্ন ছিল। নূরের কথা একবার ঘাড় ঘুরিয়ে তাকিয়ে খুব সংক্ষিপ্ত উত্তরে বলল, নাইস। ভিরানের এত সংক্ষিপ্ত উত্তর শুনে নূরের উচ্ছ্বসিত মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। এত পরিশ্রম করে কেনা ড্রেসটার এমন সাদামাটা প্রশংসা সে আশা করেনি। ঠিক তখনই সেখানে ইন্তেহার আবির্ভাব ঘটল। সে এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আসছে। তার পরনে রৌদ্রবীরের কাছ থেকে কেড়ে নেওয়া টি শার্টটা। কাঁধ পর্যন্ত উলফ কাটিং চুলে তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। ইন্তেহা এসে কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে নূরের সাদা ড্রেসটার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে অর্ধেক খাওয়া হাতের কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দিল ধবধবে সাদা জামাটার উপর। আকস্মিক ঘটনায় নূর চিৎকার করে উঠল। এ কি করলে আপু? পুরো ড্রেসটা নষ্ট হয়ে গেল তো।
নূরের চিৎকারে ভিরানও অবাক হয়ে ভ্রুকুচকে তাকালো। ইন্তেহা এক চিলতে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এমন ড্রেস কিনিস কেন যাতে সামান্য একটু কিছু পরলেই দাগ লেগে যায়? নূর অবাক হয়ে পাল্টা যুক্তি দিল। সাদা রং তো। ইন্তেহা এবার নূরের চোখের দিকে সরাসরি তাকিয়ে গম্ভীর স্বরে বলল, সাদা রংটাকে আমি প্রচণ্ড ঘৃণা করি, কারণ শুভ্রতায় দাগ লাগে সহজেই, কিন্তু কালোর গভীরতায় কলঙ্কও হার মানে। সাদার মতো নাজুক না হয়ে কালোর মতো দৃঢ় হওয়া, যাতে বাইরের কোনো কালিমা তোকে স্পর্শ করতে না পারে। নিজেকে গড় নিজের নিয়মে, বি ব্ল্যাক নট হোয়াইট। কথাটা বলে বাকি কোল্ড ড্রিঙ্কস চুমুক দিতে দিতে ইন্তেহা ধীর পায়ে দূরে দাঁড়িয়ে থাকা আধার আর তিমিরের দিকে চলে গেল। নূর কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না ইন্তেহা তাকে কি শিক্ষা দিয়ে গেল, কিন্তু ভিরানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল নিজের অজান্তেই। শপিং মলের বিশৃঙ্খলার মাঝে রৌদ্রবীরের ফোনে একটা জরুরি কল আসতে তার রাগ মুহূর্তেই গাম্ভীর্যে রূপ নিল। সে ফোনের ওপাশে থাকা ব্যক্তির কথা শুনে সংক্ষেপে বলল, আরসি। এরপর হাসিফ আর আয়নার দিকে তাকিয়ে ইশারায় তৈরি হতে বলে রৌদ্রবীর গম্ভীর গলায় বলল, পার্টি অফিসে মিটিং আছে, গাড়ি রেডি কর। হাসিফ আর আয়ান আদেশ পাওয়ার সাথে সাথে রৌদ্রবীরের সাথে চলে গেল। অন্যদিকে ভিরান এতক্ষণ ধরে আভা নূরের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে নূর আর আভার উদ্দেশ্যে বলল, তোদের শপিং শেষ হলে আয়, আমি তোদের ড্রপ করে দিচ্ছি। আভা আর নূর কিছুটা বিষণ্ণ মনেই ভিরানের সাথে পার্কিং এর দিকে রওনা দিল, কারণ তাদের আরও শপিং করার ছিল। কিছুই তো হলো না। এই হলো মেয়ে মানুষ, যতই করুক না কেন তাদের মন ভরবে না। অন্যদিকে শপিং মলের বিশাল কাচে দরজা দিয়ে তিমির, আধার আর ইন্তেহা ধীর পায়ে বেরোচ্ছে। এরা তিনজন সবসময় একসাথেই থাকবে, সে দুনিয়া উল্টে যাক না কেন। তিমির খেয়াল করলো আধার কেমন যেন আনমনা হয়ে বারবার ভিড়ের দিকে তাকাচ্ছে, যেন কিছু একটা খুঁজছে। এটা দেখে তিমির কিছু একটা বলতে যাবে, ঠিক তখন ইন্তেহা হঠাৎ থমকে দাঁড়ালো। শপিং মলের প্রবেশপথের বিশাল ডিজিটাল এলইডি স্ক্রিনটায় ব্রেকিং নিউজ দেখাচ্ছে। ইন্তেহার দুই চোখ বড় বড় হয়ে গেল সেই হেডলাইনের দিকে তাকিয়ে। রাগের বশে ছোট বোনের হাতে বড় বোনের নৃশংস মৃত্যু। নিউজ স্ক্রলে দেখাচ্ছে একটা নিথর দেহের ছবি এবং পাশে দাঁড়িয়ে থাকা রক্তমাখা হাতের এক কিশোরীর ছায়া। ইন্তেহার চারিপাশের পৃথিবী এই শব্দ হঠাৎ স্তব্ধ হয়ে গেল। মলের গান, গাড়ির হর্ন, মানুষের কোলাহল সবকিছু ছাপিয়ে তার কানের ভিতর এক বিভীষিকাময় আর্তনাদ প্রতিধ্বনিত হতে লাগলো। ইন্তেহা নিজেকে সামলানোর জন্য একটা শুকনো ঢোক গিলল। তার হাতের আঙ্গুলগুলো কাঁপতে শুরু করলো। চোখের সামনে ঝলমলে শপিং মলটা ধূসর হয়ে গেল। সেখানে ভেসে উঠল বহু বছর আগের এক অন্ধকার রাতের দৃশ্য। রক্তমাখা মেঝে, আর একটা নিস্তেজ হাত, আর নিজেরই কাঁপতে থাকা শরীর। তার কপালে সূক্ষ্ম ঘাম জমে উঠল। তিমির ইন্তেহার এই আকস্মিক পরিবর্তন দেখে চিন্তিত হয়ে ডাকলো, ইন্তেহা, কি রে, কি হলো তোর? ইন্তেহা কোনো উত্তর দিল না। তার দৃষ্টি তখনও সেই স্ক্রিনের দিকে স্থির। ছোট বোনের হাতে বড় বোনের মৃত্যু, এই শব্দ কটি তার হৃৎপিণ্ডে হাতুড়ির মতো ঘা দিচ্ছে বারবার। অতীতে এসে ঠিক কী ফেলে এসেছে সেই রক্তমাখা স্মৃতি তাকে আজও কাঁপিয়ে তোলে। আধারও ইন্তেহার অবস্থা দেখে এগিয়ে এলো। সে বুঝতে পারল না কি হয়েছে। ইন্তেহা বিড়বিড় করে শুধু বলল, সব সাদা কাপড় একদিন না একদিন এভাবেই লাল হয়ে যায়। তিমির আর আধার একে অপরের দিকে তাকালো। তারা স্ক্রিনে তাকাতেই বুঝতে পারলো ইন্তেহা কেন এরকম করছে। তিমির দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইন্তেহাকে একটানে নিজের সাথে মিশিয়ে নিয়ে ইন্তেহার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। আধারও ইন্তেহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইন্তেহার কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে নিস্তেজ হয়ে রইল। তার চোখের সামনে শপিং মলের আলোগুলো ঝাপসা হয়ে এলো। এলইডি স্ক্রিনে দেখা খবরটা তার মস্তিষ্কের কোনো এক অন্ধকার কোণকে সজোরে নাড়া দিল। চারিপাশের মানুষের ভিড় আর কোলাহল মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল প্রায় 10 বা 11 বছর আগের এক বিভীষিকাময় স্মৃতি। 9 কি 10 বছরের একটা ছোট্ট মেয়ে। তার পরনে থাকা সাদা ফ্রকটার রক্তে মাখামাখি হয়ে লাল বর্ণ ধারণ করেছে। মেয়েটার ছোট ছোট হাত দুটো কাঁপছে। সেই হাতে ধরা একটা তীক্ষ্ণ ছুরি, যা থেকে এখনো টুপটাপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েটার চোখে মুখেও রক্ত লেগে আছে। মেয়েটি শান্ত দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। তার ঠিক সামনেই মেঝেতে পড়ে আছে একটি বিব্রস্ত কিশোরী মেয়ের নিথর দেহ। মেয়েটির পেট থেকে অঝরে রক্ত পড়ছে। ফর্সা মেঝের ওপর ছড়িয়ে পড়া রক্তগুলো এক ভয়ানক মানচিত্র তৈরি করেছে। কিশোরী মেয়েটার চোখ দুটো আধা খোলা, যেন সে শেষবার কিছু একটা বলতে চেয়েছিল ছোট্ট মেয়েটিকে, কিন্তু সেই সুযোগটিও হয়ে ওঠেনি। হয়তোবা ছোট্ট মেয়েটি সেই সুযোগটি দেয়নি। ছোট্ট মেয়েটি পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তার কোনো কান্না নেই, কোনো চিৎকার নেই, শুধু একজোড়া শূন্য চোখে তাকিয়ে আছে নিজেরই হাতের রক্তের দিকে। ইন্তেহা, ইন্তেহা। তিমিরের জোরালো ডাকে বর্তমানে ফিরে এলো ইন্তেহা। সে হাঁপাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, তার শরীর থরথর করে কাঁপছে। তিমির ইন্তেহার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, এত ভাবিস না, অতীত অতীতেই সুন্দর, বর্তমানে সেটাকে টেনে আনিস না। 1 সেকেন্ডে ইন্তেহা কোনো মতে নিজেকে সামলে নিয়ে চাবির রিংটা ঘুরাতে ঘুরাতে যেতে যেতে বাঁকা হেসে বলল,
জীবনের প্রতিটা মুহূর্ত এই ইন্তেহা ইহসান এনজয় করতে জানে বেইব। কে জানে কখন আবার আল্লাহ নিজের কাছে নিয়ে যায়। আমার নিজের জিনিসকে পৃথিবীতে রাখলে পৃথিবীর অবস্থা খারাপ হবে। আমাকে নিয়ে চিন্তা করিস না। সো জাস্ট চিল অ্যান্ড পে মাই টি শার্ট বিল, ওকে? এহসান ভিলার ড্রয়িং রুমে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। সোফায় বসে আছেন মিস্টার এহসান এবং মিসেস নীলা। তাদের ঠিক উল্টো পাশে বসে আছেন মিসেস তানিয়া। মিসেস তানিয়া চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বেশ উৎফুল্ল স্বরে বললেন, রায়হান ভাই বললেন ভিরানের বিয়েটা যাতে ওই বাড়ি থেকেই দেয়। তারা আর নিজেদের মধ্যে কোনো তিক্ততা বা ঝামেলা রাখতে চান না। আমার মনে হয় ওখানেই নূর আর ভিরানের বিয়ের কাজটা ঘটা করে সারলে সবচেয়ে ভালো হয়। দুই পরিবার এক হওয়ার আনন্দটাও পূর্ণতা পাবে। মিস্টার এহসান কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবলেন। এরপর জানালার বাইরে তাকিয়ে ধীরস্থির কণ্ঠে বললেন, এটা তো খুব ভালো কথা। এত বছর পর সব ঠিক হলো, এর চেয়ে খুশির আর কি হতে পারে। আমি ভাবছি এই উপলক্ষে একটা বড় করে পার্টি আয়োজন করা দরকার, আর সেখানেই ভিরান আর নূরের বিয়ের এঙ্গেজমেন্টটা করা যাবে। মিসেস নীলা পুরোটা সময় পাথরের মতো নিশ্চুপ হয়ে সব শুনছে। তার চোখে মুখে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে। মিসেস তানিয়া আলোচনার ইতি টেনে নিজের রুমের দিকে চলে যেতেই ড্রয়িং রুমের আবহাওয়া বদলে গেল। মিসেস নীলা এবার সোজা হয়ে বসে মিস্টার ইহসানের দিকে তাকিয়ে বেশ কড়া গলায় বললেন, সবই তো ভালো, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার ওই বকাটে মেয়ে যাতে নূরের বিয়েতে কোনো রকম বাধা না দেয়। এমনিতেই ওর মেজাজ আর চালচলন ভালো না। নূরের এত বড় একটা অনুষ্ঠানে ও যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটায়, সেটা আগে থেকে দেখে রাখবেন। স্ত্রীর এমন কথা শুনে মিস্টার এহসান একটু বিচলিত হলেন না, বরং তার ঠোঁটের কোণে এক রহস্যময় গর্বের হাসি ফুটে উঠল। তিনি শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, নীলাম্বরী, তুমি হয়তো ইফতেহাকে আজও ঠিক মতো চিনতে পারোনি। আমার মেয়ে যদি কাউকে পছন্দ হয়, তবে সে কারো অনুমতির তোয়াক্কা করে না, সে কারো বাধা মানে না, বরং যেটা ওর পছন্দ সেটাও কেড়ে নেয়। তাই ও কি করবে না করবে সেটা নিয়ে দুশ্চিন্তা করা বৃথা। মিস্টার এহসানের কথায় মিসেস নীলার মুখটা থমথমে হয়ে গেল। তিনি জানেন ইন্তেহার উপর কারোর নিয়ন্ত্রণ নেই, না তার বাবার না সমাজের। ইন্তেহা এক চলন্ত আগ্নেয়গিরি, যার বিস্ফোরণ কখন ঘটবে তা কেউ জানে না। ইন্তেহা নিজেও হয়তো জানে না। আধার বাড়ি এসেও অস্থির বোধ করছে। সে এতক্ষণ ইন্তেহার তিমিরের সাথে ছিল, এতক্ষণ তো ভুলেছিল মেয়েটিকে, কিন্তু এখন আবার মনে পড়ছে। ক্লান্ত শরীর নিয়ে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু সিলিংয়ের দিকে তাকাতেই বারবার সেই বিষণ্ণ মুখটা ভেসে উঠছে। শপিং মলের ঝলমলে আলো, দামি সব ব্র্যান্ডের ভিড়ে ওই মেয়েটি সাধারণত সুতির 3 পিস আর হাতে ধরা সেই নীল শাড়িটা যেন এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে আধারের চোখে। আধার ভাবছে, একটা শাড়ি না কিনতে পারার কষ্ট কি এতটাও গভীর হতে পারে যে মানুষের চোখের ভাষা পাল্টে দেয়? আধার উঠে বসে গিটারটা নিয়ে বসলো, গান ধরার চেষ্টা করলো, কিন্তু আজ যেন গানও তাকে রেখে পালিয়েছে। সে বিড়বিড় করে বলল, না, মেয়েটা তো হারিয়ে গেল। শেষমেশ এসকেলেটর দিয়ে নেমে ভিড়ে মিশে গেল, নামটাও জানা হলো না, অথচ মুখটা বুকের ভেতর গেঁথে আছে কেন? আধার ভাবছে কেউ একজন তার চোখের সামনে সামান্য একটু ইচ্ছের কাছে হেরে গেল। আধারের চঞ্চল মনটা আজ বড় বেশি শান্ত আর গম্ভীর হয়ে আছে। সে ঠিক করলো কাল আবারও ওই শোরুমের আশেপাশে যাবে। যদি একবার দেখা পাওয়া যায় মেয়েটার, ইন্তেহার তিমিরকে জানাতে হবে ব্যাপারটা। যদিও ইন্তেহা তাকে জ্বালিয়ে মারবে এটা নিয়ে। ঘামে ভেজা শরীর, উলফ কাটিংয়ে চুলগুলো কপালে লেপটে আছে, পরনে একটা কালো স্লিভলেস জিম গেঞ্জি, আর গলার ব্লেটের লকেটটা চাঁদের আলোয় রূপলি আভার মতো চকচক করছে। সে প্রবল আক্রোশে সামনে ঝুলন্ত পাঞ্চিং ব্যাগটা একের পর এক পাঞ্চ করে যাচ্ছে। প্রতিটা আঘাতের পেছনে যেন লুকিয়ে আছে কোনো পুরনো ঘৃণা কিংবা বর্তমানের কোনো তিক্ত স্মৃতি। হঠাৎ ইন্তেহার পরবর্তী জোরালো ঘুষিটা পড়ার আগে কেউ একজন শক্ত হাতে পাঞ্চিং ব্যাগটা মাঝপথে থামিয়ে দিল। ইন্তেহা থমকে গেল। অন্ধকারেও এই বলিষ্ঠ স্পর্শ সে চিনে। সে মাথা তুলে তাকালো ব্যক্তিটির দিকে। সামনে দাঁড়িয়ে আছেন মিস্টার এহসান। বয়স 45-46-এর কোঠায় হলেও তাকে দেখলে তা বোঝার উপায় নেই। ফিটফাট শরীর, তীক্ষ্ণ চোয়াল আর ব্যক্তিত্ব তাকে দেখলে এখনো অনায়াসে 30 বছরের যুবক মনে হয়। ইন্তেহা অপলক দৃষ্টিতে কিছুক্ষণ নিজের বাবার দিকে তাকিয়ে রইল। মনে মনে সে সবসময় মানুষটার রূপে মুগ্ধ। সে ভাবলো একজন ছেলে মানুষ এতটা সুদর্শন কি করে হতে পারে? নিজের দিকে তাকালে সে কেবল তার বাবার প্রতিচ্ছবি খুঁজে পায়। কোনো দিক দিয়ে অমিল নেই, ডিএনএ টেস্টেরও প্রয়োজন নেই এটা বুঝতে। পার্থক্য শুধু একজন ছেলে আর একজন মেয়ে। ইন্তেহা দীর্ঘশ্বাস ফেলে হাতের গ্লাভসগুলো খুলে সাইডে রেখে গম্ভীর গলায় প্রশ্ন করল, কি চাই? মিস্টার এহসান একটা ব্ল্যাক ক্রেডিট কার্ড ধরিয়ে দিয়ে বললেন, ট্রেড দিস? তুই না টাকা চেয়েছিলে?
ইন্তেহা কার্ডটা আঙ্গুলের ডগায় নিয়ে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, তারপর বাঁকা একটা হাসি দিয়ে মিস্টার এহসানের দিকে তাকিয়ে বিদ্রুপে সুরে বলল, নিজের বউয়ের সামনে তো একদম ভেজা বিড়াল হয়ে থাকো। বাহ এহসান সাহেব, বাহ। বিয়ে দিতে না দিতে বউয়ের পেছনে পেছনে ঘোরো, হ্যাঁ? এই জন্যেই কি তোমার বিয়ে দিয়েছিলাম? তোমার মা বেঁচে থাকলে নিশ্চয়ই আজ এগুলোই বলতেন। মিস্টার এহসান দীর্ঘশ্বাস ফেলে আফসোসের স্বরে বললেন, মা চলে গেলেও তোর মতো একটা মেয়ে তো রেখে গেছে, তুই তো যথেষ্ট। ইন্তেহা বাঁকা হাসলো বাবার কথায়। পুরো পৃথিবীর সামনে তারা একে অপরকে দেখতে না পারলেও সবার আড়ালে তারা একে অপরের পরিপূরক। ইন্তেহা যেভাবে তৈরি হচ্ছে সেটা শুধু এই মানুষটার কারণেই। মিস্টার এহসান ইন্তেহাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বললেন, আই নো আই অ্যাম হ্যান্ডসাম, বাট ডোন্ট লুক ইট মাই দিস। তোর মা আবার জ্বলবে। ইন্তেহা তাচ্ছিল্য হেসে পাশে থাকা ঠান্ডা হয়ে যাওয়া কফির মগটা উঠিয়ে এক চুমুক দিয়ে ব্যালকনি রেলিং ধরে দাঁড়িয়ে বলল, ওশালি জ্বলবে না, তোমাকে আর আমাকে জ্বালিয়ে মারবে। মিস্টার এহসানও রেলিং ধরে দাঁড়িয়ে ইন্তেহার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, কারণ আমরা ওই মানুষটার থেকে তোর প্রিয় মানুষগুলোকে কেড়ে নিয়েছি। ইন্তেহা কিছু বলল না, শুধু চুপ করে রইল। মিস্টার এহসান শান্ত কণ্ঠে আবারও জিজ্ঞাসা করলেন, তোর কখনো ঘৃণা হয় না আমার প্রতি? আমাকে খুশি মনে হয় না? ইন্তেহা এক চিলতে তাচ্ছিল্যের হাসি হেসে সরাসরি মিস্টার এহসানের চোখের দিকে তাকিয়ে বলল, একজন খুনি আরেকজনকে কিভাবে খুনি বলে ঘৃণা করতে পারে? আমি নিজেই তো একজন খুনি। কথাটা বলে ইন্তেহা আবার অন্ধকারের দিকে তাকালো। ইন্তেহার কথা শুনে মিস্টার এহসান একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। লাইটারের মৃদু শিখায় তার সুপুরুষ মুখটা এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। ধোঁয়া ছেড়ে তিনি শান্ত গলায় বললেন, বিষয় যখন নীলাম্বনীকে পাওয়ার, তখন নিজেকে খুনি বানাতেও আমার কোনো দ্বিধা নেই। ইন্তেহা রেলিংয়ে রাখা কার্ডটা নিয়ে হাতের আঙ্গুল নাচাতে নাচাতে বলল, সেটা আমি খুব ভালো করে জানি বাবা। তবে তোমার এই প্রিয়তম স্ত্রী যদি জানতে পারে যে তার সাজানো সংসারের তাসের ঘরটা আসলে তুমি আর আমি মিলেই নিয়ন্ত্রণ করি, তবে বেচারি হার্ট অ্যাটাক করবে। মিস্টার এহসান ম্লান হাসলেন। সিগারেটটা পায়ের তলায় পিষে ইন্তেহার কাঁধে হাত রেখে বললেন, তোর মা ভাবে আমি তার হাতের পুতুল, মনে করতে দে তাকে। ইন্তেহা বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, ছুরি বানায় কামার, বালের জীবন আমার। ইন্তেহার কথা শুনে মিস্টার এহসান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। ইন্তেহা বিরক্ত নিয়ে বলল, কি? মিস্টার এহসান ভ্রু কুচকে তাকিয়ে বলল, ভাবছি আমি এটা কি জন্ম দিলাম। রাতের আধার বেশ ঘন হয়েছে। তিমির বাড়িতে পৌঁছে বাড়ির গেট দিয়ে ভেতরে পা রাখতে ঘরের গুমট পরিবেশটা তাকে ঘিরে ধরল। বারান্দায় মিস্টার মুরসালিন সোফায় বসে পত্রিকা পড়ছেন। তিমিরকে ঢুকতে দেখে তিনি পত্রিকা একপাশে সরিয়ে রাখলেন। তিমির নিঃশব্দে নিজের ঘরের দিকে পা বাড়াতে গেলে মিস্টার মুরসালিন গলা খাকারি দিয়ে বলে উঠলেন, শোন, ভেতরে যাওয়ার আগে 5,000 টাকা দিয়ে যা। তোকে পরশুদিন দেখতে আসবে। কিছু কেনাকাটা আর নাস্তা পানির ব্যবস্থা করতে হবে। তিমির থমকে দাঁড়ালো বাবার কথা শুনে। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার বাবা, যিনি তাকে দিনরাত অপদার্থ, বেকার আর কুলাঙ্গার বলে গালি দিয়েছে, আজ তিমির ঘরে ঢুকতে টাকা চাইছেন। তিমির ধীর পায়ে বাবার সামনে এসে দাঁড়ালো। তার চোখে একরাশ বিস্ময় কাজ করছে। সে স্থির দৃষ্টিতে বাবার দিকে তাকে মনে মনে ভাবলো, আজ মাত্র কয়দিন হলো সে একটা চাকরিতে জয়েন করেছে, অথচ এখনই বাবার প্রত্যাশার পারদ আকাশে উঠে গেছে। মিস্টার মুরসালিন তিমিরকে চুপ থাকতে দেখে কিছুটা বিরক্ত হয়ে বললেন, হা করে তাকিয়ে আছিস কেন? টাকা দে তো। এই বাড়িতে বসে বসে তো অনেক দিন গিললি। এখন কি বোনের বিয়ের জন্য সামান্য কয়েকটা টাকা দিবি না? তিমিরের বুকের ভেতরটা হাহাকার করে উঠল কথাগুলো শুনে। সে একটা অসহায় দীর্ঘশ্বাস ফেলে খুব নিচু স্বরে বলল, টাকা নেই তো বাবা। মিস্টার মুরসালিন এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন নেই শব্দটা শুনে। পত্রিকাটা টেবিলের উপর সজোরে আছাড় দিয়ে বললেন, টাকা নেই মানে কি? শুনেছি তো ভালোই চাকরিতে ঢুকেছিস। তাহলে টাকা যায় কোথায়? নাকি ওই ভবঘুরে বন্ধুদের পেছনে সব উড়াচ্ছিস? ওরা তো বড় লোক, তাহলে তোর টাকা দিয়ে কি করে? তিমির ম্লান হেসে উত্তর দিল, বাবা, চাকরিতে জয়েন করেছি মাত্র কয়েকদিন, এখনো মাসের শেষ হয়নি যে বেতন পাবো। আগে শপিং মলে যাওয়ার জন্য যেটুকু ছিল সেটুকুই শেষ করে গেছে। মিস্টার মুরসালিন ব্যঙ্গাত্মক স্বরে বললেন, বাহ, শপিং মলে যাওয়ার টাকা থাকে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার টাকা থাকে, আর বোনের বিয়েতে পকেট খালি। শোন তিমির, আমাকে সব গল্প শুনিয়ে লাভ নেই। কালকের মধ্যে 5,000 টাকা ম্যানেজ করবি। কোত্থেকে দিবি সেটা তোর ব্যাপার। ধার করবি না চুরি করিস আমি জানি না।
বাবার এই চরম নিষ্ঠুর কথাগুলো শুনে তিমিরের মনে হলো কেউ যেন তার কলিজায় বিষ মাখানো তীরের ঘা দিয়েছে। যে তিমির বাইরে সবার কাছে পাহাড়ের মতো শক্ত, সেই তিমির আজ নিজের ঘরে বালির বাঁধের মতো ভেঙে পড়ছে। দূর থেকে তিমিরের মা সকল কিছু দেখেও চুপ রইলেন। তিমির কিছুক্ষণ বাবার দিকে অপলক তাকিয়ে আর কোনো কথা না বলে নিজের অন্ধকার ঘরে ঢুকে দরজা আটকে দিল। বিছানায় গা এলিয়ে দিতেই আভার কথা মনে পড়ল তিমিরের। আভা তাকে আলো ভাবছে, কিন্তু তিমির প্রতিনিয়তই বুঝতে পারছে তার নিজের জীবনটাই কতটা গভীর অন্ধকারে নিমজ্জিত। এই 5,000 টাকা সে কোথায় পাবে? ইন্তেহা বা আধারকে বললে তারা হাসি মুখে টাকা দিয়ে দিবে, কিন্তু তিমিরের আত্মসম্মান তাকে বারবার বাধা দিচ্ছে। সে কি করবে এখন? সকালে ঝামেলার কথা শুনে রৌদ্রবীর পার্টি অফিসে এলো। পার্টি অফিসের সামনে পৌঁছাতেই রৌদ্রবীর দেখলো পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়েছে। একদল যুবক অফিসের আসবাবপত্র ভাঙচুর করছে এবং স্লোগান দিচ্ছে অন্য দলে। রৌদ্রবীর গাড়ি থেকে নামতে হাসিফ আর আয়ান তার পেছনে শক্ত হয়ে দাঁড়ালো। রৌদ্রবীরের পরনে সাদা শার্ট আর সাদা লুঙ্গি। রৌদ্রবীরের চোখে একরকম শীতলতা দেখা যাচ্ছে। রৌদ্রবীরকে দেখে একজন কর্মী দৌড়ে এসে রৌদ্রবীরের সামনে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, ওরা বিপক্ষ দলের লোক আমাদের মিছিলে বাধা দেওয়া নিয়ে ঝামেলা শুরু করেছে। রৌদ্রবীর কোনো কথা বলল না, তার চোখ মুখ শান্ত। দেখেই মনে হচ্ছে ঝড়ের পূর্বাভাস। সে শান্ত পায়ে ভিড়ের দিকে এগিয়ে গেল। তাকে দেখে ভাঙচুর করা ছেলেরা কিছুটা থমকে দাঁড়ালো। তাদের মধ্যে একজন উদ্ধত হয়ে বলল, কিরে রুদ্রবীর, লুঙ্গি পরে নেতাগিরি করতে এসেছিস? আমাদের এত বছরের কষ্টের ফল, আর তুই হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছিস? আমরা এটা মেনে নিব না। যা, ঘরে গিয়ে ঘুমাস শালা। রৌদ্রবীর ছেলেটার কথার কোনো গ্রাহ্য না করে লুঙ্গিটা উঠিয়ে হাঁটুর উপরে বেঁধে নিল। এরপর আয়নার থেকে একটা সিগারেট নিয়ে সেটা শান্তভাবে ধরালো। এরপর মুখে দিয়ে একটা বড় টান দিল। এক মুখ ধোয়া ছেড়ে সে হঠাৎ বিদ্যুৎ বেগে ওই ছেলের কলার চেপে ধরল। ছেলেটা কিছু বুঝে আগে রৌদ্রবীর ছেলেটার হাতটা মুচকে ধরে তার হাঁটুতে সজোরে ছেলেটার তলপেটে আঘাত করলো। ছেলেটা কুকড়ে মাটিতে পড়ে যেতে রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে বলল, বড় বড় কথা বলা যায়, কিন্তু সহ্য করার ক্ষমতা সবার থাকে না। রাজনীতির ময়দানে নামার আগে তাদেরকে বলছি, রাজনীতির ময়দানে নামার আগে নিজের চামড়া শক্ত করে আসবি। কথাটা বলেই তৎক্ষণাৎ রৌদ্রবীর কোমর থেকে তার বন্দুকটা বের করে ছেলেটার হাতে একটা আর পায়ে একটা গুলি করে দাঁতে দাঁত চেপে বলল, একটা লাভ থেকেই মুখ থপড়ে পড়ে যায়, আর আসছে এই রৌদ্রবীর মাহাতাব চৌধুরীর বাল ফালাইতে। গুলির শব্দে পুরো এলাকা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। ছেলেটা আর্তনাদ করে উঠল। বাকি ছেলেগুলো ভয়ে পিছিয়ে গেল। হাসিফ আর আয়ান ততক্ষণে পজিশন নিয়ে নিয়েছে। রৌদ্রবীর এবার গম্ভীর কণ্ঠে আদেশ দিল, আধা ঘন্টার মধ্যে যদি এলাকা পরিষ্কার না হয় তবে তোদের হাড়গোড় দিয়ে আমি নতুন পার্টি অফিস বানাবো। যা এখান থেকে। ভয়ে বাঘে মহিষে একঘাটে জল খাওয়ার মতো অবস্থা হলো সবার। বিপক্ষ দলের ছেলেরা যে যেদিকে পারলো দৌড়ে পালালো। রৌদ্রবীর একটা চেয়ার টেনে পায়ের উপর পা তুলে মাঝ রাস্তায় বসে পড়ল। এরপর সিগারেট টানতে লাগলো। তার চোখে মুখে শান্ত ভাব। তার লুঙ্গিটা এখনো এক হাঁটু পর্যন্ত তোলা। সিগারেট টানতে টানতে হাসিফের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, শালা মেজাজটাই খারাপ করে দিলি। ইন্তিহার প্যারা সইতে জীবনটা শেষ, তার উপর এই আপদগুলো। আয়ান পাশ থেকে ফিসফিস করে বলল, ভাই, আপনি কিন্তু পরেই অ্যাকশন দিলেন। এমপির এই নতুন স্টাইল দেখলে পাবলিক ফিদা হয়ে যাবে। রৌদ্রবীর আয়ানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, চুপ থাক বেয়াদব। এই লঙ্গির সম্মান পাশে দিকেই তো কাল শপিং বলে মান সম্মান সব গেল। ওই মেয়েটা যে কি চিস, ভাবলে আমার কলিজা শুকিয়ে যায়। হাসিফ হাসতে হাসতে বলল, ভাই, আপনি বরং ভাবির জন্য একটা নতুন কালারফুল লুঙ্গি অর্ডার দেন, হয়তো খুশি হয়ে আপনার উপর থেকে সব রাগ ভুলে যাবে। রৌদ্রবী সিগারেটটা পায়ে পিষে ফেলে বলল, ওরে কালারফুল লঙ্গি দিলে ও সেটা দিয়ে আমার গলায় ফাঁস দেবে। তার চেয়ে বরং তিমিরকে কল কর, জিজ্ঞাসা কর ওটা এখন কোথায়, আবার কি করে বেড়াচ্ছে। হাসিফ বলল, ভাই, আমার কিন্তু ভিরানের ভাবসাব ভালো লাগছে না, আর ভাবিটারও না। আপনি মনে হয় ভাবিকে পরকাল ছাড়া পাবেন না। হাসিফের কথা শুনে রৌদ্রবী শান্ত দৃষ্টিতে তাকালো। এরপর হাত দিয়ে ইশারা করে শান্ত কণ্ঠে বলল, এদিকে আয়। হাসিফ অবুজের মতো রৌদ্রবীরের কাছে গিয়ে ঝুঁকতে সপাটে এক চর বসিয়ে দিল হাসিফের গালে। শক্ত হাতের থাপ্পড় সহ্য করতে না পেরে হাসিফ নিচে পড়ে গেল। এরপর গালে হাত দিয়ে করুণ দৃষ্টিতে তাকালো রৌদ্রবীরের দিকে। রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে বলল, পরকাল পর্যন্ত কে অপেক্ষা করবে রে বেয়াদব? ইহকালে আমি ওকে লঙ্গি দিয়ে বেঁধে ঘরে তুলব। এই রৌদ্রবীর মাহতাব চৌধুরী জানে কখন কি করতে হয়, শুধু সময় আসুক। রৌদ্রবীর রাজার মতো পা তুলে বসে আয়েশ করে সিগারেট ফুঁকছে। তখনই সে রাস্তা দিয়ে বাইক নিয়ে এলো ইন্তেহা আর আধার। রাস্তার মাঝখানে কাউকে বসে থাকতে দেখে ইন্তেহার চোয়াল শক্ত হয়ে এলো রাগে। হেলমেট খুলে বাইক থেকে সে দাঁতে দাঁত চেপে এগিয়ে এলো। এরপর ইন্তেহা চিবিয়ে চিবিয়ে বলল, কোন
বেয়াদবরে রাস্তায় নিজের বাপের সম্পত্তি মনে করে বসে আছিস, হ্যাঁ? সর এখান থেকে। পেছনে কারো কথা শুনে রৌদ্রবীর ধোয়া ছেড়ে মুখটা বাঁকি ইন্তেহার দিকে তাকালো। রৌদ্রবীরকে দেখে ইন্তেহার রাগ আরো বাড়ল। অন্যদিকে রৌদ্রবীরের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি খেলে গেল, যেন ইন্তেহাকে দেখা মাত্রই তার সব ক্লান্তি মুছে গেছে। সে শান্ত গলায় বলল, আরে কিলার হাট যে, কি ভাগ্য আমার, রাস্তায় বের হতেই ক্রিমিনালদের দেখা পেলাম। তা ম্যাডাম, এত রাগ কেন? এমপি সাহেব একটু বিশ্রাম নিছে, তাতেই তোর গা জ্বলছে? ইন্তেহা এক পা এগিয়ে এসে রৌদ্রবীরের লুঙ্গির দিকে তাকিয়ে বিদ্রুপের স্বরে বলল, বিশ্রাম নাকি তোর সদরঘাট প্রদর্শন করছিস সবাইকে? শালা, তোর এই সস্তা চটকদারি বন্ধ করে রাস্তা ছাড়, নইলে এই বাইক তোর উপর দিয়ে চালিয়ে দেব। ইন্তেহার কথা শুনে রৌদ্রবীর চেয়ার ছেড়ে তরাক করে উঠে দাঁড়িয়ে লুঙ্গিটা একবার ঝেড়ে নিয়ে ইন্তেহার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। তার চোয়াল শক্ত। সে যতই মেয়ের সাথে ভালো ব্যবহার করতে চায় ততই মেয়ে বেয়াদবি করে। বেয়াদবিতে পিএইচডি করে রেখেছে যেন। বেয়াদব বউ রৌদ্রবীরের ঠান্ডা মাথাকে গরম করে দিতে এর দ্বারাই সম্ভব। রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, আমার সদরঘাট এত ঠুনকো না যে যাকে তাকে দেখাবো, এটা দাম জানিস তুই বেয়াদব? ইন্তেহা এক পা এগিয়ে রৌদ্রবীরের আরো কাছে এসে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, তোর মতো নির্লজ্জ একটাও দেখিনি শালা। এই সদরঘাট দেখিয়ে ভোট আদায় করবি নাকি? রৌদ্রবীর দাঁতে দাঁত চাপলো। এই মেয়েকে নিয়ে সে কি করবে? নিজের জিনিসকে নিয়ে কেউ এভাবে বলে? রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে বলল, সময় এলে বুঝবি কে ভোট দেবে। আমার এলাকায় এসে আমাকে কথা শোনাস, সাহস আছে তোর? ইন্তেহা এক চুলো নড়ল না। সেও সমান তেজে রৌদ্রবীরের চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, নিজেকে অনেক বড় নেতা ভাবিস না? কচুর নেতা তুমি। তোর মতো সস্তা নেতাদের জায়গা ওই রাস্তার নর্দমায়। রাস্তা খালি করবি নাকি বল? রৌদ্রবীর তাচ্ছিল্যের হাসি হেসে বলল, করবো না, দেখি কি করতে পারিস। ইন্তেহা সহ্য করতে না পেরে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে রৌদ্রবীরের কলার চেপে ধরল। পাশ থেকে হাসিফ আর আয়ান ভরকে গিয়ে কিছু বলতে চাইলো, কিন্তু রৌদ্রবীর হাত উঁচিয়ে তাদের থামিয়ে ইন্তেহার রাগী মুখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন গলায় বলল, কলার তো ধরলি, টেনে নামানোর মোড়দ আছে তোর? এই রৌদ্রবীর মাথা চৌধুরী কারো সামনে মাথা নত করে না। ইন্তেহা বাঁকা হেসে কলার ছেড়ে দিয়ে সজরে রৌদ্রবীরকে একটা ধাক্কা দিল। এরপর তাচ্ছিল্য হেসে বলল, বা চৌধুরী আমার, এরকম হাজারটা চৌধুরীকে ইন্তেহা ইহসান পায়ের তলায় রাখার সাহস রাখে। আধার পরিস্থিতি বেগতিক দেখে বাইক থেকে নেমে এলো। সে এতক্ষণ এদের ঝগড়া দেখে আর আসেনি। সে জানে ইন্তেহার রৌদ্রবীর একবার শুরু করলে সেটা রক্তারক্তি পর্যন্ত গড়াতে পারে। সে ইন্তেহার হাত ধরে টেনে সরিয়ে নিয়ে বলল, ইন্তেহা থাম, অনেক হয়েছে, এই ফালতু ঝগড়ায় সমনষ্ট করিস না, ভার্সিটি দিয়ে যেতে হবে। ইন্তেহা হাঁপাচ্ছে, রাগে জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। আধারের কথা শুনে ইন্তেহা বিড়বিড় করে বলল, এরপর সে বাইকে গিয়ে বসার আগে রৌদ্রবীরের দিকে তাকিয়ে শেষবারের মতো বলল, রাস্তায় আর কোনো দিন যদি তোকে এমন অবস্থায় দেখি তবে সত্যি আমি বাইক থামাবো না, তোর মেইন পয়েন্টের উপর দিয়ে বাইক চালিয়ে নিব। হারামজাদা, মনে রাখিস কথাটা। কথাটা বলে ইন্তেহা ধুলায় হাওয়া উড়িয়ে বাইক নিয়ে চলে গেল। রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে বলল, হারামজাদি, জীবনটা হারাম করে রেখে দিছে আমার। ভার্সিটির ক্যাম্পাস দিয়ে ইন্তেহার আধার বেশ আয়সী ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। ইন্তেহার এক হাতে ললিপপ আর অন্য হাত পকেটে, পরনে ব্ল্যাক ওভারসাইজ টি শার্ট, তার উপরে লেদার জ্যাকেট। একটু এগোতেই সামনে ছাত্রছাত্রীদের বিশাল জটলা দেখে আধার একটু কৌতূহলী হলেও ইন্তেহার চোখে মুখে চরম উদাসীনতা। তার এইসবে কোনো যায় আসে না, কিন্তু আধারের জন্য তাকে সেখানে যেতে হলো। জটলা ঠেলে ভেতরে ঢুকতেই দুজন দেখতে পেল মূল দৃশ্য। মাঝখানে ভিরান দাঁড়িয়ে আছে, তার চেহারা পাথরের মতো শক্ত। তার সামনে কাপা কাপা হাতে একটা টকটকে লাল গোলাপ ধরে দাঁড়িয়ে আছে ভার্সিটিরই এক ছাত্রী। মেয়েটার চোখে আশা, কিন্তু ভিরানের চোখে জ্বলন্ত আগ্নেয়গিরি। ভিরান রাগে হাত মুষ্টিবদ্ধ করে আছে। ভিরান মেয়েটার হাতের গোলাপের দিকে এক পলক তাকিয়ে এমন এক হুঙ্কার দিল যে পুরো করিডোর মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, একজন প্রফেসরকে প্রপোজ করার সাহস কি করে হয় তোমার? এটা কি কোনো পার্ক বা সিনেমা হল মনে হয়? Get out of my sight right now. মেয়েটা ভয়ে সিটিয়ে গেল। তার চোখের কোণে পানি জমে উঠেছে। ইন্তেহা দূর থেকে দৃশ্যটা দেখে বিরক্তি নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ললিপপটা মুখে নিয়ে বিড়বিড় করে বলল, কি ফালতু ড্রামা। আধার পাশে তাকিয়ে ফিসফিস করে বলল, ইন্তেহা, ওদিকে দেখ। ইন্তেহা দৃষ্টি ঘোরাতেই দেখলো ভিড়ের এক কোণে নূর দাঁড়িয়ে আছে। নূরের হাতে থাকা বইগুলো সে বুকের সাথে শক্ত করে চেপে ধরেছে। ওর ফর্সা মুখটা অপমানের কষ্টে একদম নীল হয়ে গেছে। চোখে মুখে একরাশ অন্ধকার নেমে এসেছে। ভিরানকে অন্য কেউ প্রপোজ করছে, এই দৃশ্যটা যেন নূরকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছে।
অথচ সে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। ইন্তেহা নূরের অবস্থা দেখে বাঁকা হাসলো। এরপর সে ধীরে ধীরে নূরের পাশে গিয়ে দাঁড়ালো। নূরের কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা স্বরে বলল, নিজের জিনিস অন্য কেউ হাত দেওয়ার সাহস দেখালে সেটা তাকিয়ে দেখতে হয়, তাকিয়ে দেখতে হয় না, হয় সেটা কেড়ে নিতে হয়, আর না হয় ওই গোলাপের মতো ছিঁড়ে পায়ে পিষে ফেলতে হয়। তুই কোনটা করবি? কারো কণ্ঠস্বর শুনে নূর চমকে উঠে ইন্তেহার দিকে তাকালো। তার চোখ টলমল করছে জলে। অন্যদিকে ভিরান মেয়েটাকে ধমকে রাগে গড়গড় করতে করতে ভিড় ঠেলে নিজের কেবিনের দিকে চলে যাচ্ছে। নূরের টলমল করা চোখের জল গড়িয়ে পড়ার আগে ইন্তেহা তার খুব কাছে ঘেঁষে দাঁড়ালো। নূরের বিষণ্ণতার বিপরীতে ইন্তেহার চোখে মুখে এক অদ্ভুত আর ক্রূর তৃপ্তি ফুটে উঠল। সে অত্যন্ত নিচু কিন্তু ধারালো গলায় বলল, কাঁদ নূর, বেশি করে কাঁদ। তোর এই অসহায় চোখের পানি যখন টুপটুপ করে পড়ে তখন আমার মনে এক পৈশাচিক আনন্দ হয় জানিস। বুক ফেটে যাচ্ছে। তো কীরকম ফিলিংস হচ্ছে রে? ইন্তেহার এমন নিষ্ঠুর কথা শুনে নূর বড় বড় চোখ করে তাকালো। ইন্তেহার কথা শুনে তার কান্নার বেগ কমার বদলে অপমানে শরীর কাঁপতে শুরু করলো। সে অস্ফুট স্বরে বলল, আপু, তুমি এত পাষাণ কিভাবে হতে পারো? ইন্তেহা এক চিলতে বাঁকা হাসি হাসলো নূরের কথা শুনে। এরপর নূরের চিবুকটা আঙ্গুল দিয়ে আলতো করে উঁচিয়ে ধরে বলল, পাষাণ না হলে এই দুনিয়ায় টিকে থাকা যায় না। তুই তো সাদার ভক্ত, তাই না? সামান্য কালিমাতেই তোর রং বদলে যায়। কিন্তু আমার মতো কালো হতে শেখ, তাহলে কেউ তোকে ছোঁয়ার সাহস পাবে না। ইন্তেহা কথাগুলো শেষ করে আধারের দিকে তাকিয়ে ইশারা করলো। আধার এতক্ষণ একটু দূরে দাঁড়িয়ে ফোনে তিমিরের সাথে কথা বলছিল। সে দূর থেকে সবই দেখছে। ইন্তেহার এই রূপ দেখে সে অভ্যস্ত হলেও নূরের জন্য তার কিছুটা মায়া হলো। ইন্তেহার আধার ভার্সিটির করিডোর দিয়ে গটগট করে হেঁটে চলে গেল। পেছনে পড়ে রইল বিধ্বস্ত নূর। ইন্তেহা, আধার আর তিমি শপিং মলের সামনে ফুটপাতে দাঁড়িয়ে আছে, যেখান থেকে পুরো রাস্তা আর শোরুমের প্রবেশপথটা পরিষ্কার দেখা যায়। ইন্তেহার এক হাতে ললিপপ আর অন্য হাতে বাইকের চাবি রিংটা অনবরত ঘুরিয়ে যাচ্ছে সে। তার পরনে ঢিলেঢালা কালো টি শার্ট, চুলগুলো অবিন্যস্তভাবে কপালে এসে পড়ছে। আধার বারবার ঘাড় উঁচিয়ে ভিড়ের মধ্যে কাউকে খুঁজছে। তার অস্থিরতা দেখে ইন্তেহা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিমিরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, দেখ তিমির, আমাদের গায়ক সাহেবের অবস্থা দেখ। একটা মেয়ে নীল শাড়ি কিনতে পারেনি বলে ওনার কলিজায় নাকি টান লেগেছে। এখন শপিং মলের সামনে দারোয়ানি করছে যদি একবার এই দুঃখিনী বালিকার দেখা মেলে। তিমির একটা শুকনো হাসি হেসে বলল, আধার তো এমনই, ওর মনটা একটু বেশিই নরম। ইন্তেহা তৎক্ষণাৎ আধারের কাঁধে একটা জোরে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল, এই আবাল, এই বালের ভালোবাসা কিভাবে করিস রে তোরা? একটা মুখ দেখলে আর অমনি বুক চিরে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। ভালোবাসা নাকি চুলকানি এটা? হ্যাঁ, যখন তখন শুরু হয়ে যায়। আমার তো মনে হয় তোর মাথায় ড্যামেজ আছে। বিরক্ত হয়ে ইন্তেহার হাতটা সরিয়ে দিয়ে বলল, তুই বুঝবি না কিন্তু সব কিছু তোর মতো লজিক আর গালি দিয়ে চলে না। ওই মেয়েটার চোখের দিকে তাকালে তুইও বুঝতেই সে দুনিয়ার সব পাওয়া আর না পাওয়ার মধ্যে কতটা তফাৎ। আধারের কথা শুনে ইন্তেহা হাসতে হাসতে প্রায় লুটিয়ে পড়ার উপক্রম। ললিপপের কাঠিটা সে ফেলে টিটকারি দিয়ে বলল, কি ব্যথা! চোখের দিকে তাকালে বুঝতিস। শোন ভাই, চোখের দিকে তাকালে আই কন্ট্যাক্ট হয়, ভালোবাসা না। আর তুই যে মেয়ের কথা বলছিস, ওই মেয়ে হয়তো এখন বাড়িতে ডাল ভাত খেয়ে দিব্যি ঘুমোচ্ছে, আর তুই এখানে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছিস। তিমির ইন্তেহার কথায় সায় দিয়ে বলল, আসলেই তো, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? মেয়েটা কি আর আসবে এখানে? ইন্তেহা এবার আধারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শোন, এই ফালতু ভালোবাসা ছাড়। তুই কতটুকু জানিস ওই মেয়ের ব্যাপারে? পরে যদি দেখিস তোর নীল শাড়িওয়ালি অন্য কারো বাইকের পেছনে বসে এই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন দেখবো তোর এই হৃদয় ভেঙে ছাতু ছাতু হয়ে গেছে। আধার এবার রেগে গিয়ে বলল, তোর সাথে কথাই বলা বেকার। তুই মানুষ না, তুই একটা রোবট যার ভেতরে ইমোশন বলতে কিচ্ছু নেই। ইন্তেহা হাসতে হাসতে একটা সিটি বাজালো। তারপর বাইকে পা তুলে বসে আয়েশ করে বলল, ইমোশন দিয়ে পেট ভরে না রে পাগলা। এখন এই অপেক্ষা বাদ দিয়ে চল কোথাও গিয়ে কড়া করে চা খাই। আমার মাথা ধরেছে ভীষণ। আর যদি মেয়েটার দেখা পাসও, কি করবি? নীল শাড়ি গিফট করবি? বাল ফালাবি আমার? তিমির আর ইন্তেহা অট্টহাসিতে ফেটে পড়ল। আধার মুখ কালো করে দাঁড়িয়ে রইল ওদের কথা শুনে। সে জানতো এটাই হবে, ইন্তেহা তাকে নিয়ে মজাই করবে। সে জানে ইন্তেহার সাথে তর্কে জেতা অসম্ভব। ইন্তেহা বিরক্তি ভঙ্গিতে বাইক স্টার্ট দিয়ে বলল, জলদি উঠ। তিমিরের বাড়িতে 5,000 টাকার ঝামেলার কি করবি সেটা নিয়ে ভাব। শাড়িওয়ালিকে নিয়ে স্বপ্ন দেখা পরেও হবে। লাইফটা সিনেমা না যে হুট করে মিউজিক বাজবে আর তোর নায়িকা উড়ে উড়ে চলে এসে তোর কোলে পড়বে। সো জাস্ট চিল অ্যান্ড গেট অন দ্য বাইক প্লিজ।
আধার অনিচ্ছা সত্ত্বেও বাইকে উঠল। ইন্তেহার বাইক যখন ঝড়ের বেগে রাস্তা দিয়ে এগোচ্ছিল তখন তার আয়নায় ভেসে ওঠা দৃশ্যটা তার চোয়াল শক্ত করে দিয়েছিল। শপিং মলের একটু দূরে একটা মেয়ে দাঁড়িয়েছিল, কিন্তু একা নয়, খুব হাসি মুখে এক যুবকের হাত ধরে রিকশায় উঠছে সে। দৃশ্যটা আধারের চোখে পড়লে ওর মনটা মুহূর্তে চুরমার হয়ে যেত। আর ইন্তেহা সেটা হতে দিতে চায়নি, কারণ ওই মেয়েটাই আধারের পছন্দ করা মেয়ে। এখানে এসে ইন্তেহা, আধার আর তিমির সিসিটিভি ফুটেজ চেক করেছিল, তখনই মেয়েটাকে দেখেছে তারা। যদিও এর জন্য তাদের কম নাটক করতে হয়নি। ইন্তেহা কারো আগে মেয়েটিকে একটা ছেলের সাথে দেখেছে, তাই সে ইচ্ছে করে আধারকে এভাবে অপমান করে ওখান থেকে সরিয়ে এনেছে। ইন্তেহা জানে না পাওয়ার থেকে পেয়ে হারানোর কষ্টটা অনেক বেশি। কথাগুলো ভাবতে ভাবতে ইন্তেহা বাইকের স্পিড আরো বাড়িয়ে দিল। বাতাসের ঝাপটায় তার চুলগুলো অবিন্যস্তভাবে উঠছে। তিনজন বাইক থামালো নির্জন এক লেকের পারে। এরপর বাইক থেকে নেমে সে পকেট থেকে চুইংগামে বের করে মুখে পুরল। এরপর আধারের দিকে তাকিয়ে তাচ্ছিল্যে স্বরে বলল, কিরে আওয়ারা আংশিক নাকি বারাশিক? মুখটা তো শুকিয়ে একদম পাপড় ভাজা হয়ে গেছে। তোর ওই নীল শাড়িওয়ালার জন্য খুব দরদ উতলে পড়ছে না? আধার মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ইন্তেহা হাসলো আধারের মুখ দেখে, একটা তাচ্ছিল্যের হাসি। সে এগিয়ে গিয়ে আধারের কাঁধে একটা চড় মেরে বলল, শোন শালা, এই দুনিয়াটা খুব নোংরা। এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না। তুই যাকে নিয়ে মিউজিক ভিডিও বানানোর স্বপ্ন দেখছিস, সে হয়তো অন্য কারোর সাথে লাইফ এনজয় করছে। তো বালের ইমোশন ঝেড়ে ফেলে বাস্তব হ। আধার রাগে ফেটে পড়ে বলল, তুই সব সময় কেন এত নেগেটিভ কথা বলিস ইন্তেহা? তুই কি চাস না কেউ কাউকে ভালোবাসুক? ইন্তেহা চুইংগাম চিবোতে চিবোতে উদাসীন গলায় বলল, আমি চাই তুই ভালো থাকিস। আর ভালোবাসা মানেই তো প্যারা। তোকে প্যারায় থাকতে দেখে আমার ভালো লাগবে না। এর চেয়ে চল তিমিরের জন্য ওই 5,000 টাকার ব্যবস্থা করি, ওটা বেশি দরকারি। তোর ওই নীল শাড়িওয়ালাকে পরে খুঁজে নিব। তিমির এতক্ষণ চুপ করে সব শুনছিল। তার মাথায় ঘুরছে বাবার কথা, এই 5,000 টাকা না দিলে বাড়িতে টিকে থাকা দায়ী হবে। তিমির দীর্ঘশ্বাস ফেলে বলল, ইন্তেহা, তোরা ঝগড়া থামাতো। সত্যি বলছি, আমার খুব অস্থির লাগছে। টাকাটা কোথা থেকে ম্যানেজ করবো বুঝতেই পারছি না। ইন্তেহা পকেট থেকে মিস্টার এহসানের দেওয়া সেই ব্ল্যাক ক্রেডিট কার্ডটা বের করলো। এরপর সেটা একবার নাচিয়ে নিয়ে তিমিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে এটা রাখ, তোর যা লাগবে নিয়ে নিবি। তোর ওই খবিশ বাপের মুখে ছুঁড়ে মারিস টাকাটা। তিমির ইতস্তত করে বলল। কিন্তু ইন্তেহা। ইন্তেহা ধমক দিয়ে উঠল, বেশি কথা বলিস না তো ভাই। আমি বেয়াদব হতে পারি, গুন্ডা হতে পারি, কিন্তু বন্ধুদের বেলায় ইন্তেহা ইহসান কখনো কৃপণতা করে না। আর এই কার্ডটা আমার বাপের পাপের কামাই, খরচ করলে কোনো লস হবে না। সো জাস্ট টেক ইট অ্যান্ড চিল। বেতন পেলে ফেরত দিয়ে দিস। আধারও বুঝালো তিমিরকে। তিমির শেষমেশ বাধ্য হয়ে টাকাটা নিল, কিন্তু ফেরত দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে। আকাশটা আজ বড্ড বেশি থমথমে। মেঘের আড়ালে চারটা লুকোচুরি খেলছে, যার আবছা আলো এহসান ভিলার ছাদটাকে এক মায়াবী রূপ দিয়েছে। ইন্তেহা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি বহুদূরের অন্ধকার দিগন্তে নিবদ্ধ, যেন সে সেখানে নিজের ফেলে আসা কোনো ধূসর স্মৃতি খুঁজছে। হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ শোনা গেল। ইন্তেহা না তাকিয়ে বুঝতে পারল কে এসেছে। এই বাড়িতে অসময়ে চোরের মতো পা টিপে টিপে হাঁটার অভ্যাস একজনেরই, আর সেটা হলো নূর। নূর এসে ইন্তেহার পাশে দাঁড়ালো। তার চোখ কান্নার রেশ, কান্নার ফলে নাকটা লাল হয়ে আছে। ইন্তেহা তাকালো না নূরের দিকে, তার ইচ্ছে করলো না। কিছুক্ষণ নীরবতা পালন করার পর নূর অত্যন্ত দুর্বল আর অসহায় কণ্ঠে প্রশ্ন করলো, তুমি কি আমাকে ঘৃণা করো আপু? নূরের কথা শুনে ইন্তেহা রেলিং থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এরপর নূরের দিকে ফিরে এক মুহূর্তের জন্য স্থির দৃষ্টিতে তাকালো। ইন্তেহার চোখে কোনো মমতা নেই, বরং এক ধরনের তীক্ষ্ণ কাঠিন্য প্রকাশ পাচ্ছে। সে ভুরু কুঁচকে গম্ভীর স্বরে উত্তর দিল, তোকে প্রচন্ড রকম ঘৃণা করি আমি। সরাসরি এমন উত্তর আশা করেনি নূর। কথাটা শুনে বুকটা কেঁপে উঠল তার। চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মেঝের উপর। নূর ধরা গলায় জিজ্ঞাসা করলো, কেন? আমি তোমার কি ক্ষতি করেছি আপু? ছোটবেলা থেকে আমি তো শুধু তোমার একটু ভালোবাসা পেতে চেয়েছি। ইন্তেহা এক পা এগিয়ে এলো নূরের দিকে। ইন্তেহার চোখের মণি দুটো অন্ধকারে জ্বলে উঠল। সে এক চিলতে বিদ্রুপের হাসি হেসে বলল, তোর কোনো দোষ নেই নূর। আসলে তোকে দেখলে আমার একটা মানুষের কথা মনে পড়ে, যাকে আমি এই পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ঘৃণা করি। তোকে ঘৃণা করি কারণ তুই মিসেস নীল আর জান। তুই ওই মহিলার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। একটা দুর্বলতাকে আমি তো শেষ করেই দিয়েছি, বাকি আছিস তুই। আর আমি সেই সব কিছুকেই ধ্বংস করতে চাই যা তোকে আনন্দ দেয়। নূর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ইন্তেহার কথাগুলো শুনে। ইন্তেহার নূরের চিবুকটা আঙ্গুল দিয়ে আলতো করে উঁচিয়ে ধরে ধীর গলায় আবারও বলল,
তোর প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, কিন্তু তুই এমন একজনের আদর্শে বড় হয়েছিস যে আমার আকাশ থেকে সব রং কেড়ে নিয়ে শুধুমাত্র অন্ধকার উপহার দিয়েছে। তাই তোর ওই শুভ্রতা, তোর ওই নিষ্পাপ হাসি সবই আমার চোখে বিষের মতো লাগে। কথাটা শেষ করে ইন্তেহার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। পকেটে হাত ঢুকিয়ে শীষ দিতে দিতে ছাদ থেকে নেমে গেল সে। পেছনে পড়ে রইল একলা নূর, যার কানে তখনও ইন্তেহার সেই তপ্ত বাক্যগুলো হাতুড়ির মতো বাজছে। ছাদের দরজা ঠেলে সিঁড়ি দিয়ে নিচে নামতে ইন্তেহা দেখলো ভিরান দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ভিরানকে দেখেও না দেখার ভান করে ইন্তেহাকে পাশ কাটিয়ে চলে যেতে দেখে ভিরান শীতল কিন্তু অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে উঠল, নূরকে কাঁদে তুই ঠিক কি পাস ইন্তেহা? ভিরানের কথা শুনে ইন্তেহা থামলো, তবে তার মধ্যে ভয়ের লেশ মাত্র নেই। সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখা তাচ্ছিল্যের হাসিটা আরো প্রশস্ত হলো। ভিরানের চোখের দিকে সোজাসুজি তাকে এক অদ্ভুত শান্ত স্বরে বলল, পৈশাচিক আনন্দ ভিরান ভাই। ভিরান এক পা এগিয়ে এলো, চোয়াল শক্ত হয়ে গেছে। এরপর দাঁতে দাঁত চেপে বলল, একটা নিষ্পাপ মেয়েকে নিজের ব্যক্তিগত আক্রোশের বলি বানাচ্ছিস? নূরের অপরাধ কি? ও তোকে বোনের মতো সম্মান করে? ইন্তেহা চাবির রিংটা আঙ্গুলে একবার ঘুরিয়ে নিয়ে বুক ভরে দম নিল। তারপরে হিংস্র গলায় বলল, নূরের অপরাধ? ওর অপরাধ হলো ও মিসেস নীলার প্রাণ। যে মহিলা আমার জগৎটা অন্ধকার করেছে, তার সবচেয়ে প্রিয় খেলনাটাকে ভাঙতে আমার একটু বুক কাঁপে না, বরং নূরের কান্নার শব্দটা আমার কানে মিউজিকের মতো লাগে। অ্যান্ড ইউ নো, আই লাভ মিউজিক, আই জাস্ট লাভ ইট। ইন্তেহার নিষ্ঠুর কথা শুনে ভিরান ইন্তেহার ঘাড়ের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলল, তুই একটা দানব হয়ে যাচ্ছিস ইন্তেহা। তোর এই দম্ভ একদিন তোকেই পড়িয়ে শেষ করবে। ভিরানের কথা শুনে ইন্তেহা এবার শব্দ করে হাসলো। তার হাসিতে ঘর কাঁপলো না ঠিকই, কিন্তু ভিরানের ভেতরটা একবার কেঁপে উঠল। ইন্তেহা ভিরানের কাঁধে আলতো করে একটা চাপ দিয়ে বলল, দানব তো আমি অনেক আগে হয়েছি, যখন সবাই আমার পুড়ে যাওয়া দেখেই হাততালি দিয়েছিল। আর পোড়ার কথা বলছেন? যার ঘর একবার ছাই হয়ে গেছে তার নতুন করে পোড়ার ভয় থাকে না। কথাটা বলে ইন্তেহা গটগট করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। ভিরান তাকিয়ে রইল সেই ছায়াটার দিকে, যে ছায়াটা ক্রমশ অন্ধকারে মিশে যাচ্ছে। তার মনে হলো এহসান ভিলার তিমির হনন হওয়া তো দূরের কথা, অন্ধকার যেন আরো গাঢ় হয়ে জাঁকিয়ে বসছে। পরের দিন ইন্তেহার দিনটা ভালোই কাটলো। রৌদ্রবীরের সাথে দেখা হয়নি, আর না ঝগড়া হয়েছে। বিকালে আড্ডা দিয়ে ইন্তেহা বাড়ি ফিরল। এসে বুঝতে পারলো ঘরের আবহাওয়া বেশ থমথমে। ড্রয়িং রুমে মিস্টার এহসান সোফায় বসে কফি খাচ্ছেন। ইন্তেহা এসবে পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে মিস্টার এহসান শান্ত কণ্ঠে বলে উঠল, টপ কাম হেয়ার। ইন্তেহা বিরক্তি নিয়ে দাঁড়িয়ে পড়ল। এরপর হুডির দুই পকেটে হাত দিয়ে অলসভাবে হেঁটে আসলো। ইন্তেহার পরনে ট্রেডমার্ক কালো হুডি আর কার্গো প্যান্ট। ইন্তেহা বিরক্তি নিয়ে বলল, কি? মিস্টার এহসান ইন্তেহার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, নূর আর রিফানের সাথে চৌধুরী মেনশনে যাও। ইন্তেহা চোখ বাঁকিয়ে গ্রাহ্য নাক করে বলল, পারবো না। মিস্টার এহসান রেগে বলল, তোমাকে যেতে বলেছি। মিস্টার এহসানকে রাখতে দেখে চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে ইন্তেহা দাঁত চেপে বলল, আমি ওই লুঙ্গিওয়ালার আস্তানায় যাব না, মানে যাব না। এ পালের পাতি নেতাকে দেখলে আমার অ্যালার্জি হয়। মিস্টার এহসান কফির মগে চুমুক দিয়ে শান্ত গলায় বললেন, যাবি ইফতাহা? নূর আর ভিরান যাচ্ছে, পরিবারের বড় মেয়ে হিসেবে তোর যাওয়াটা দরকার। চৌধুরী ম্যানশনের সাথে আমাদের সম্পর্কটা নতুন একটা সম্পর্ক হয়েছে। ইন্তেহা ফুঁসে উঠে বলল, সম্পর্ক আপনার থাকতে পারে, আমার কিছুই নেই। ওই রৌদ্রবীরকে দেখলে আমার শরীর রাগে রিরি করে ওঠে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো নূর আর ভিরান। নূরের চোখ দুটো ফোলা, কাল রাতের কান্নার দাগ এখনো স্পষ্ট। ভিরানের পরনে ধূসর রঙের ব্লেজার, তাকে বরাবরের মতোই গম্ভীর দেখাচ্ছে। মিস্টার এহসান এবার ইন্তেহার দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, ইফতাহা, দিস ইজ অ্যান অর্ডার, ইউ হ্যান্ড টু গো। বাবার এই সুর ইন্তেহার পরিচিত। যখন মিস্টার এহসান অর্ডার শব্দটা ব্যবহার করেন তখন তর্কে যাওয়া মানে নিজের এনার্জি নষ্ট করা। ইন্তেহা বিড়বিড় করে কয়েকটা জঘন্য গালি দিয়ে গটগট করে বাড়ির বাইরে বেরিয়ে গেল। ভিরান আর নূর গাড়ির দিকে এগুলো। যাওয়ার সময় ভিরান ইন্তেহার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিল, যা ইন্তেহা অবজ্ঞার সাথে এড়িয়ে গেল। ইন্তেহা বাইকে উঠতে উঠতে বাঁকা চোখে ভিরান আর নূরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, প্রচুর ভালোবাসা উপচে উপচে পড়ে। হ্যাঁ। চৌধুরী ম্যানশনে এসে পৌঁছে তারা গাড়ি থেকে নামলো। তখন হাসিফ আর আয়ান একগাল হাসি নিয়ে অভ্যর্থনা জানাতে এগিয়ে এলো। হাসিফ দাঁত কেলিয়ে বলল, আসুন আসুন, ভাবি সাহেবা তো স্বয়ং হাজির। ভাই তো সকাল থেকে লুঙ্গি ইস্ত্রি করে সেটা পরে রেডি হয়ে আছেন আপনার জন্য। ইন্তেহা হাসিফের দিকে তাকিয়ে কর্কশ স্বরে বলল,
তোর ভাইয়ের লুঙ্গি ইস্ত্রি হয়েছে কিনা জানি না, তবে তোর মুখে যদি আর একবার ভাবি ডাকটা শুনি, তবে তোর গালটা ইস্ত্রি করে দিব। তখন দেখবো কিভাবে কথা বলিস। আর সর সামনে থেকে। ইন্তেহার মুখে এরকম কথা শুনে ভয়ে হাসিব শুকনো একটা ঢোক গিলে পিছিয়ে গেল। ভেতরে প্রবেশ করতেই ড্রয়িং রুমে দেখা গেল রৌদ্রবীরকে। সে সোফায় পায়ের উপর পা তুলে বসে মোবাইল টিপছে। ইন্তেহাকে দেখা মাত্র তার চোখের মনে স্থির হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। ভিরান আর নূর সোফায় বসলো। সার্ভেন্টরা তাদের স্ন্যাক্স দিয়ে গেল। মিসেস আসিয়া অফিসে আর মিস্টার রায়হান পার্টি অফিসে। আবার বাবা মা গ্রামের বাসায় গিয়েছে, আর মিসেস তানিয়া ইহসান ভিলায়। তার শরীরটা আজকে খারাপ। ইন্তেহা বিরক্ত ভঙ্গিতে মাঝখানে দাঁড়িয়ে চারপাশটা খুঁটিয়ে দেখল। রৌদ্রবীর এতক্ষণ ইন্তেহাকে পরখ করছিল। ইন্তেহাকে চারিপাশে তাকাতে দেখে বাঁকা হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।